আমার কথা কি শোনা যাচ্ছে? একটু রেসপন্স করবেন। জি স্যার, শোনা যাচ্ছে। জি আচ্ছা, আমরা করতেছি মেটেরিয়া মেডিকা। হ্যাঁ, মেটেরিয়া মেডিকা আসলে এটা সবারই মোটামুটি জানা আর কি, যে মেটেরিয়া মেডিকাটা কি। মেটেরিয়া মেডিকা হচ্ছে একটি ল্যাটিন শব্দ, যার অর্থ হলো বেজস বিজ্ঞান। বিজ্ঞান, ওষুধের ভান্ডার আর কি। আহ, চিকিৎসা বিজ্ঞানে বিশেষ করে হোমিওপ্যাথি একটি শাখা বা গ্রন্থ, যেখানে ওষুধের বিভিন্ন উৎস, গুণাগুণ, কার্যকারিতা ও ওষুধ প্রয়োগ সম্পর্কে মানবদেহে কি কি লক্ষণ দেখা দেয় তা বিস্তারিত বর্ণনা করা হয়েছে এখানে। আর মেটেরিয়া মূল বিষয় নিয়ে আলোচনা করা হলো, যে যে জিনিসটা হচ্ছে আহ এই মেটেরিয়া আসলে আমরা কোন কোন উৎস থেকে এই ভেষজ গুণটা পাই, সে বিষয়ে এখানে মেটেরিয়াতে আলোচনা করা হয়েছে। স্লাইডটা শেয়ার করতে পারলে ভালো হইতো। আচ্ছা, মেটেরিয়া উৎসগুলো হচ্ছে আপনার আহ, উদ্ভিদ থেকে আসে, তারপর হচ্ছে আপনার খনিজ থেকে আসে, আর প্রাণী প্রাণী থেকেও এইগুলো আপনার আসে। আর এটা হচ্ছে আপনার হলো, যেমন উদ্ভিদ থেকে যেটা গাছগাছরা থেকে আসে সেটা হলো আহ, উদ্ভিজ্জ। আর খনিজ থেকে যেমন সোনা, রূপা, লবণ, ক্যালসিয়াম, খনিজ পদার্থ, এসব উপাদান থেকে আমাদের ওই যে এই যে ভেষজ যে উপাদানগুলো এখান থেকে আসে। আর প্রাণীজ যেমন মৌমাছির বীজ, সাপের বীজ, তারপর ওই কুকুরের লালা থেকেও আসে। এই ধরনের বিভিন্ন জায়গা থেকে আমাদের ভেষজ গুলো ড্রাগ প্রবিং করা হয়। আর এই ড্রাগ প্রবিং গুলো আপনার হলো সুস্থ মানুষের উপরে এই পরীক্ষা নিরীক্ষা গুলো হয়, কোনো অসুস্থ মানুষের উপরে এগুলো আপনার পরীক্ষা নিরীক্ষা হয় না। এই কারণ যে আপনার একটা সুস্থ মানুষের উপরে এই ড্রাগ গুলো প্রুভিং করা হওয়ার কারণ হচ্ছে আপনার ওই সুস্থ মানুষের উপরে যে ড্রাগটা প্রুভিং করা হবে, সে বিভিন্ন যে লক্ষণগুলা আহ তৈরি হবে, সেই ওই প্রুভিং এর উপরে নোটটা তৈরি করা হয়। কিন্তু একটা অসুস্থ মানুষের উপরে সেই, অথবা কোনো প্রাণী, অথবা কোনো অসুস্থ জীবজন্তুর উপরে এটা প্রুভিং করলে সেটা সঠিকভাবে আসবে না। এবং ড্রাগ প্রুভিং গুলো হচ্ছে আপনার হলো একজন বা দুইজনের উপরে এগুলো ড্রাগ গুলো প্রুভিং হয় না, শত শত মানুষের উপরে এটা ড্রাগ গুলো প্রুভিং করার জন্য আপনার বারবার যেগুলো লক্ষণগুলো আসে, সেই লক্ষণগুলোই নোট করা হয়। আর ঔষধের উৎসগুলো 6টা না 3টা? আহ আরো ওষুধের উৎস আছে, যেমন আপনার প্রধানত আপনার উদ্ভিদ থেকে হয়, খনিজ থেকে, আর হলো আপনার হলো প্রাণী। এবং এর মধ্যে আছে আপনার, প্রাণীর মধ্যে আছে আপনার হলো নসুদ, যেটা ওষুধ আপনার রোগজ, এটা। আচ্ছা, 6টাই হয় মূলত। এদের এখানে এগুলা থেকে ভাগ করে আরো করা যায়, 6টাই হয়। তবে এই 3টা হচ্ছে মেইন। হ্যাঁ, হ্যাঁ, এই তিনটা হচ্ছে মেন। তারপরে অন্যান্য যে আছে আর অনেক কিছু, সেটা আপনার এই যেগুলো আছে আপনার নোসোড আছে, সার্কোড আছে, এনার্জি শক্তি আছে, ঠিক আছে। এই 3টা, এর সাথে এই 3টা যোগ করলে 6টা হয়ে যাবে। ওকে, তাহলে আগাম। হ্যাঁ, এখানে আপনার আহ, ওষুধের যে খুঁটিনাটি লক্ষণগুলো আমরা যে দেখি, যেটা যেমন শারীরিক লক্ষণ, মাথা ব্যথা, পেট ব্যথা, শরীর গঠন, এগুলো আপনার এই লক্ষণগুলো আমরা সংগ্রহ করি। যেমন মানসিক লক্ষণগুলো, আহ মানুষের মেজাজ কেমন, ভয়, রাগ, স্মৃতিশক্তি কেমন, হ্রাস, বৃদ্ধি, কোন ওষুধে আপনার হলো এটা আহ, এই সিমটম গুলো, যেটা কখন বাড়ে কখন কমে, সেগুলো আমরা এই লক্ষণগুলো আমরা সংগ্রহ করি।
আর যেটা হচ্ছে আপনার নসুর ওষুধ, যে কোনো রোগের জীবাণু, ব্যাকটেরিয়া, ভাইরাস, রোগাক্রান্ত অঙ্গের নির্যাস অসুস্থ প্রাণীর দেহকে নিঃসৃত পদার্থ নির্দিষ্ট প্রক্রিয়া বা বর্ষণ শক্তিকরণ করে ওষুধ তৈরি করা হয়, তাকে নসুদ বলে। হ্যাঁ, কোনো রোগযোগ থেকে এই ইটা আপনার ভেষজটা সংগ্রহ করে যে এটা এই ওষুধের যে শক্তিকরণ এই জীবাণু থেকে, সেটাকে আমরা নসুদ হিসেবে জানি। যেমন নসুদের আপনারা তো সবাই জানেন, যেটা এখানে মোটামুটি মনে হয় সবাই একটু পড়াশোনা করে আসছেন। যেমন আমি একটু দ্রুত যাই, এই ইয়েতে যাই। যেমন নসুদ ওষুধ থাকে আপনার টিউবারকুলারটা যক্ষা রোগের জীবাণু দিয়ে এটা সংগ্রহ করা হয়েছে। মেডোরিনা, এটা গনোরিয়া রোগের বীজ থেকে সংগ্রহ করা হয়েছে, তৈরি করা হয়েছে। সিভিলিনা, সিভিলিস রোগের বীজ থেকে এটা তৈরি করা হয়েছে। সরিনাম, এটা চর্মরোগের যেমন ফুস পাঁচড়ার একটা পুষ থেকে এটা রস নির্যাস থেকে এটা তৈরি করা হয়েছে। কার্সোনিসিন, যেটা হলো আপনার হলো ক্যান্সারের টিস্যু থেকে এটা আপনার তৈরি করা হয়েছে। এটা সাধারণত বংশগত গভীর কোনো রোগের মূল বা কারণ মায়োজম দূর করতে এটা ব্যবহার হয়। বাধা দূর করতে, যেমন একটা সুনির্বাচিত ওষুধ কোনো কাজ করতেছে না, তখন এটা কাজ করানোর জন্য আপনার হলো ওই নসুদ ওষুধটা ব্যবহার করা হয়। আর রোগ প্রতিরোধে অনেক সময় প্রতিষেধক হিসেবে যেমন এই নসুদটা ব্যবহার করা হয়। হোমিওপ্যাথি চিকিৎসা ব্যবস্থায় মেটেরিয়ামেটিকা পাঠ করা একজন চিকিৎসক এবং শিক্ষার্থীর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। কেন আমরা মেটেরিয়ামেটিকা কেন করবো, আমাদের কেন জানা দরকার? কেউ যদি একটু শেয়ার করেন আপনাদের মধ্যে থেকে, এটা আমাদের কেন মেটেরিয়ামেটিকা, এটা আমাদের পাঠ করা দরকার এবং জানা দরকার? প্লিজ, আমার কথা কি শুনতে পাচ্ছেন আপনারা? হ্যাঁ, একটু বলবেন কি, কেউ শেয়ার করবেন যে আমরা আসলে মেটেরিয়ামেটিকা কেন করবো? স্যার ম্যাথমেটিকা হলো স্যার। হ্যাঁ, জি জি স্যার ম্যাথমেটিক্যাল হচ্ছে স্যার ওই সমস্ত ওই কিতাব যেখানে আপনার বিভিন্ন আপনার ভেষজ পরীক্ষার মাধ্যমে, সুস্থ মানুষের মধ্যে পরীক্ষার মাধ্যমে যে সমস্ত রোগ উৎপন্ন হয় এবং ওই সদৃশ্য সম্পূর্ণ রোগ, কৃত্রিম রোগকে প্রাকৃতিক রোগকে আরোগ্য করে, তার বিস্তারিত বর্ণনা এখানে আছে। এইটাই অর্থাৎ সুস্থ মানুষের দেহে কোনো ভেষজ পরীক্ষার মাধ্যমে যে সমস্ত রোগের লক্ষণ উৎপন্ন হয়, ঠিক ওই লক্ষণগুলি কোনো প্রাকৃতিক রোগে প্রয়োগ করলে সেটা আরোগ্য লাভ করে। এর বিস্তারিত বিবরণ প্রুভিং এর মাধ্যমে এই মেটেরিয়ামেটিকাতে উল্লেখ করা আছে, লিপিবদ্ধ করা আছে। এই জন্য আমাদের এটা পড়া বাধ্যতামূলক। ধন্যবাদ আপনাকে। আর কেউ শেয়ার করবেন? মোশাররফ ভাই। জি, আসসালামু আলাইকুম। আসলে আমরা ম্যাটারিয়ামেটিকা পড়ি হলো হোমিওপ্যাথি এমন একটা চিকিৎসা বিজ্ঞানের এটা মূল ভিত্তি, যেখানে বিভিন্ন ভেষজ ওষুধের গুণাবলী, লক্ষণ, রোগের নিরাময় ক্ষমতা বিস্তারিত বর্ণনা করা থাকে। এবং একজন হোমিও চিকিৎসক এটা পড়া অবশ্যই অপরিহার্য, কারণ ওষুধের সামগ্রিক চিত্র এখানে উল্লেখ করা থাকে। সাথে সাথে রোগীর স্বাতন্ত্রতা, ব্যক্তি স্বাতন্ত্র্য, ওষুধের পার্থক্যীকরণ, মানসিক লক্ষণ আর এর মাত্রা প্রয়োগ, যেটা হোমিওপ্যাথি ম্যাটারিয়ামেটিকা ব্যতীত এটা সম্ভব না। জি, ধন্যবাদ। মোস্তাকিম ভাই বলুন। স্যার, হোমিওপ্যাথিকের মাধ্যমে যে চিকিৎসাটাকে সাকসেসফুল করার জন্য যে পদক্ষেপ গুলো নেওয়া হয়, সেগুলো ম্যাটারিয়ামেটিকা থেকে জানা রয়েছে আর কি। এই জন্য এটা পড়া খুবই জরুরি মনে করি। ধন্যবাদ। আপনারা সবাই সুন্দর আসলে স্টাডি করে আসছেন।
আসলে মেটেরিয়ামেটিকা আমাদের পাঠ করা দরকার, যে মেটেরিয়ামেটিকা আসলে আমাদের প্রত্যেকটা শিক্ষার্থী এবং চিকিৎসকদের এটা অবশ্যই পাঠ করা দরকার। এই হোমিওপ্যাথির যে সদৃশ্য বিধান, এটা হোমিওপ্যাথির যে সদৃশ বিধানটা আপনার মেটেরিয়ামেটিকা না পড়লে আমরা বুঝতে পারবো না যে আমরা এই কোন লক্ষণের সাথে কোনটা আমরা মিল করব। এই জন্য আমাদের প্রত্যেক আপনার শিক্ষার্থী এবং আর প্রত্যেকটা ডাক্তারের এটা অবশ্যই এটা পড়া দরকার। এখন হলো আমরা মেটেরিয়ামেটিকার আমরা কোন অংশটুকু বলবো? আমরা আমাদের মেটেরিয়ামেটিকা তো প্রায় 4000 5000-এর মতো আছে। আমরা যে আমাদের মেটেরিয়ামেটিকাতে যে ড্রাগ গুলো আছে, এগুলো কি আসলে সব লক্ষণ আসলে আমাদের মনে রাখা সম্ভব না। কাজে এর জন্য আমাদের কিছু কিছু আছে আপনার পিকুলিয়ার লক্ষণ, যে বিচিত্র লক্ষণগুলো, তারপর হলো আপনার বিরল লক্ষণগুলো, এইসব আমাদের মনে রাখা দরকার। আমাদের সব জিনিসই যে আমরা এই আপনার ওই চিত্রগুলো মনে রাখতে পারবো এমন না। প্রত্যেকটা ওষুধের একটা নিজস্ব ব্যক্তিত্ব বা চিত্র থাকে, প্রত্যেকটা ওষুধের আলাদা আলাদা পিকচার থাকে। ওই পিকচার অনুযায়ী আমরা ওই অঙ্কন করব যে এই রোগীর পিকচার এমন হবে, এই ওষুধের পিকচার এমন। ওইটা ধরতে পারলে আমরা ওই মেটেরিয়ামেটিকার মূল বিষয়টা জানতে পারবো। যেমন সব ওষুধে আমাদের যেমন মাথা ব্যথা, সর্দি, জ্বর এগুলা থাকে। এই সাধারণ লক্ষণগুলো নিয়ে আমরা ওই মেটেরিয়ামেটিকার যে বিষয়টা, আমরা প্রত্যেকটা ওষুধের লক্ষণগুলো মনে রাখা কোনোভাবেই সম্ভব না। যেমন এখানে অ্যাব্রোটেনামের আজকে মনে হয় অ্যাব্রোটেনাম আছে না এই আমাদের এই মেটেরিয়ামেটিকার আজকের যে পাঠ্যসূচি, কিন্তু আমি ওখানে যাইতে পারবো কিনা জানি না। প্রত্যেকটি ওষুধের একটা নিজস্ব ব্যক্তিত্ব বা চিত্র থাকে। যেমন অ্যাব্রোটেনামের রোগী খিটখিটে বা পা শুকিয়ে যায়, আবার পালসিটিয়ারা রোগী শান্ত ও ক্রন্দনশীল। মেটেরিয়ামেটিকা পড়ার মাধ্যমে একজন চিকিৎসক রোগীর চেহারার ধরন, মানসিক অবস্থা এবং শারীরিক গঠন থেকে ওষুধটি মনে মনে কল্পনা করতে থাকে। আমরা হাঁটা চলার সময় আমরা যখন বাইরে যাই, আমরা বিভিন্ন প্রকৃতির লোক দেখি। যখন আমাদের সামনে পড়ে যে এই লোকটা, মনে মনে ছবি অঙ্কন করি এই লোকটা এই ওষুধের সাথে যায়। যেমন ক্যালকিরিয়া কার্ভের রোগী আমরা দেখলে বুঝতে পারবো এই রোগীটা মনে হয় ক্যালকিরিয়া কার্ভের রোগী। যখন আমরা রোগী লিপি করবো তখন আমাদের দেখা যাবে যে এর সাথে মিলে গেছে। ক্যালকিরিয়া কার্ভের রোগীর চেহারাটা কেমন একটু বলবেন? যদি কেউ একটু শেয়ার করতেন। ক্যালকিরিয়া কার্ভের রোগী দেখতে কেমন? স্যার মোটা সোটা এবং চেহারা থলথলে ভাব আর কি, ডিম পছন্দ। এই জিনিসটা না থাকলে আমরা ক্যালকিরিয়া কার্ভে সহজে রোগী আইডেন্টিফাই করতে পারবো না। এই জিনিসটা হচ্ছে আমাদের বিষয়, যে আমরা যখন ওই কোনো ওষুধ করব, আমরা তার কিছু কিছু অসাধারণ লক্ষণগুলো আমরা খেয়াল করব, যে এটা না হলে ক্যালকিরিয়া কার্ভ হতে পারে না। ওষুধের ক্রিয়াস্থল জানা। আমাদের মেটেরিয়ামেটিকা পড়ার কারণ হলো কোন ওষুধ শরীরে কোন অঙ্গে কাজ করে। যেমন হার্ট, লিভার, চামড়া, নার্ভ মেটেরিয়ামেটিকাতে জানা যায়। এটি ওষুধের কার্যকারিতার সীমা, এক্সপায়ার অফ অ্যাকশন। আমাদের মেটেরিয়ামেটিকা যদি না পড়ি তাহলে আমাদের এই ওষুধের যে কার্যকারিতা, কোন ওষুধের কোন জায়গায় কাজ করে, এটা আমরা জানতেই পারবো না। কাজে এর জন্য আমাদের মেটেরিয়ামেটিকা অবশ্যই জানা দরকার। হ্রাস বৃদ্ধি, কোন ওষুধের হ্রাস বৃদ্ধি আছে, এটা বোঝার জন্য আমাদের মেটেরিয়ামেটিকা অবশ্যই পড়া দরকার। হোমিওপ্যাথিতে কখন রোগ বাড়ে, কখন রোগ কমে, এটা জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেমন আর্সেনিক অ্যালবামের কষ্ট রাতে বাড়ে,
রাত কয়টায় বাড়ে এটা বলতে পারবেন? রাত্রে তো বাড়ে, এটা কয়টায় বাড়ে সাধারণত? স্যার মধ্যরাত্রের দিকে বৃদ্ধি আর কি, মধ্যদিন অথবা মধ্যরাত্রে। 12টা থেকে 1টা বা 2টা, সর্বোচ্চ 2টা পর্যন্ত এই রোগটা বাড়ে। এই তাহলে মেটেরিমেটিকা যদি আমরা না পড়ি, এই ভেজসটা যদি না পড়ি, তাহলে আমাদের এটা জানা সম্ভবই না। আবার ব্রাইনের কষ্ট নড়াচড়াই বাড়ে, এটা মেটেরিমেটিকা না পড়লে এটা পার্থক্যটা আমরা জানতেই পারবো। এই কারণে আমাদের মেটেরিমেটিকাটা অবশ্যই পড়া দরকার। ওষুধের পারস্পরিক সম্পর্ক, একটা ওষুধের সাথে আরেকটা সম্পর্ক। একটি ওষুধের পর কোন ওষুধ কাজ করবে, কমপ্লিমেন্টারি যেটা বলে, যেমন এই ওষুধটা দিলাম, এই ওষুধের পর এই ওষুধটা কাজ করবে। একটা উদাহরণ দেন দেখি, যে আমরা এই ওষুধের পর এই ওষুধ আমাদের কমপ্লিমেন্টারি কাজ করে। একুটে এটা, ক্রনিকে এটা হতে পারে। এটা যে হবে এমন না, হতে পারে। আসসালামু আলাইকুম স্যার। জি বলে, যেমন সুজার পরে কার্বোয়ানিমিলিস কাজ করে, এটা আমার জানা আছে স্যার। যেটা যেমন ইগনেশিয়ার আপনার হলো এরপরে নেট্রামিউরের সাথে একটা সম্পর্ক। যেমন স্যার সুজার সাথে কার্বোয়ানিমিলিসের সম্পর্ক আছে না স্যার? এটা আমার জানা নাই, এটা দেখে আমার বলতে হবে। অনুমান নির্ভর কথা বলা যাবে না, হোমিওপ্যাথিতে অনুমান নির্ভর কোনো কথাই বলা যাবে না। অনুমান নির্ভর না স্যার, এটা দেখেন স্যার আপনি যদি আপনি জানে থাকেন সঠিক, ঠিক আছে। অনুমান নির্ভর কথা বললে এটা ঠিক না। স্যার ম্যাডোরিনাম আছে, সেভাইনা আছে, আর সাইলিশিয়া আছে। আপনার থুজার সাথে সম্পর্ক হলো মেডোরিনামের গভীর সম্পর্ক, ঠিক আছে। এর জন্য কমপ্লিমেন্টারি এটা ওষুধটা ভালো কাজ করে। যেমন নির্দিষ্ট ওষুধ যদি কাজ না করে, যেমন সালফার যদি কাজ না করে, বা সরিক মাইজমের অনেক ওষুধ আছে, এটা কাজ না করলে আমরা সরিনাম দিই, ঠিক আছে। আবার এটা জানতে হবে কোন ওষুধ আমাদের অ্যান্টিডোট করে। যেমন একটা ওষুধ দিতেছে, আপনি হঠাৎ মনে করলেন যে এই ওষুধটা বাইরে থেকে সাউন্ড আসতেছে, দিলেন, কিন্তু সেটা আপনার জানতে হবে যে এই ওষুধটা অ্যান্টিডোট কিনা, ঠিক আছে। আমরা তো জানি শুধু নার্সকে অ্যান্টিডোট বলা হয়, হ্যাঁ। এই ওষুধ দিলাম, এই ওষুধ দেওয়ার পরে এই ওষুধটা অ্যান্টিডোট হিসেবে কাজ করে, কিন্তু এটা আমাদের জানতে হবে যে এই ওষুধটা দিলে আমাদের এই ক্রিয়াটা, আমি যে ওষুধটা দিছি যে রোগীর জন্য, এই রোগীর জন্য এই ওষুধটা দিলে আমার দেওয়াটা ঠিক হবে কিনা, ঠিক আছে। এর জন্য সবসময় চিন্তা করতে হবে। আর কমপ্লিমেন্টারি হচ্ছে আপনার এই ধাপে ধাপে, আপনার হলো একটা মানুষের কয়েকটা রোগের লেয়ার থাকে, এই লেয়ার অনুযায়ী আপনার এই কমপ্লিমেন্টারি দেওয়া হয়। আমরা যেটা মুখস্থ বিদ্যা বলতেছি যে এটা ওষুধের পরে এটা, আসলে এইভাবে না। যে কমপ্লিমেন্টারি হচ্ছে আপনার রোগ লক্ষণের একটা পর্দা আছে, লেয়ার, এই লেয়ারটা সরে যাওয়ার পরে তার এই রোগটা দেখা দেয় বা এই লক্ষণটা দেখা দেয়, তখন আমরা এই কমপ্লিমেন্টারি দিতে পারি, ঠিক আছে। এর জন্য এই কমপ্লিমেন্টারিটা জানতে হবে যে এই লেয়ারটা অথবা কোনটি পরবর্তী ধাপ হিসেবে আসবে হলো। যেমন আমরা লেয়ারের কথা বলতেছিলাম, এইটা। আর অনেকগুলো জটিল বিষয় আছে, সেটা মেটেরিয়ামেটিকা পাঠ না করলে বোঝা অসম্ভব। আর আপনার হলো মেটেরিয়ামেটিকাতে লক্ষণ আছে, চারিত্রিক লক্ষণ এবং মানসিক লক্ষণ। এটা যদি মেটেরিয়ামেটিকার যদি আমরা যদি না পড়ি, তাহলে আমাদের এটা বোঝাই সম্ভব না যে মেটেরিয়ামেটিকার কোন ওষুধের কোন মানুষের চরিত্র কেমন, চারিত্রিক বৈশিষ্ট্য কেমন। আমরা মেটেরিয়ামেটিকা যেটা পাঠ করতেছি, সেটা কিন্তু আসলে আমরা যেটা পড়তেছি এটা মানুষের চারিত্রিক বৈশিষ্ট্য এবং মানসিক অবস্থাটা পড়তেছি আমরা। আমাদের প্রথমে খেয়াল করতে হবে যে জিনিসটা আমরা যে জিনিসটা করতেছি, যে ভেষজটা করতেছি, তার মানুষের যে চারিত্রিক বৈশিষ্ট্য এবং মানসিক বৈশিষ্ট্যর সাথে সদৃশ মিল আছে কিনা।
সদৃশ্য যে লক্ষণগুলো তার মিল আছে কিনা, এটা যদি আমরা যদি ম্যাথমেটিকে পাঠ না করি তাহলে আমাদের কোনোভাবেই বোঝা সম্ভব না। একটা মানুষের তার রাগ কেমন, ভয় কেমন, তারপর তার হিংসা কেমন, তারপর ক্রোধ, এগুলো কেমন, এগুলো যদি আমরা ম্যাথমেটিকেতে না পড়ি এটা আমাদের বোঝা সম্ভব না। আপনারা এটা অবশ্যই জানেন যে ম্যাথমেটিকার মধ্যে আমাদের ওষুধের যে ভেষজ গুণগুলো, লক্ষণগুলো যদি আমরা এটা না জানি, মানুষের চরিত্রের সাথে, মানুষের মানসিক বৈশিষ্ট্য এবং চরিত্রের সাথে এটা মেলানো সম্ভব না। উপসংহারে বলা যাইতে পারে, এটা সংক্ষিপ্ত করছি তো, যেমন একজন কাঠমিস্ত্রির জন্য যেমন যন্ত্রপাতির জ্ঞান থাকা প্রয়োজন, একজন হোমিওপ্যাথি চিকিৎসকের তার প্রধান অস্ত্র হলো ওষুধ সম্পর্কে জানতে বা ম্যাথমেটিকা বারবার পড়া এবং গভীর অনুসন্ধান করা। আপনি ম্যাথমেটিকা পড়লেন, ঠিক আছে, কিন্তু এটা কি ম্যাথমেটিকা সম্পূর্ণ একজন চিকিৎসকের পরিপূর্ণ না, ঠিক আছে। এটা শুধু আপনি যেমন একজন কাঠমিস্ত্রি, হাতুর, বাটাল, তারপরে আরো অনেক যন্ত্রপাতি আছে, তার এটা জ্ঞান সম্পর্ক, কিন্তু এটা প্রয়োগ বিজ্ঞানটা আমরা কোথায় পাবো বলেন, একজন বলেন। ম্যাথমেটিকা পড়াশোনা করে কি একজন ভালো ডাক্তার হওয়া যায়? আরো কিছু কিছু জানতে হবে। জি, ম্যাথমেটিকার সাথে আমাদের সম্পর্ক কার কার সাথে সম্পর্ক আমাদের? একটু বলবেন। স্যার শুধু ম্যাথমেটিকা পড়ে একজন ভালো চিকিৎসক হওয়া যায় না। তার জন্য কি করতে হবে? তার জন্য অর্গানন এবং নিয়ম নীতি ভালোভাবে পড়তে হবে, বুঝতে হবে। তাহলে আমরা কি এই ম্যাথমেটিকে কি জিনিসটা আমরা যন্ত্রপাতির সাথে তুলনা করতে পারি? ঠিক আছে, আমি বন্দুক নিলাম, রাইফেল নিলাম, কিন্তু আমি তার ব্যবহার করতে পারি। এই জিনিসটা হলো যন্ত্রপাতির সাথে তুলনা করা হয়েছে। মোশাররফ হোসেন ভাই বলেন। বস, এটা হলো যে অনেকে মনে করে যে হোমিওপ্যাথিক ম্যাথমেটিকে পড়লে ওষুধ সম্পর্কে জানা গেল এবং সঠিকভাবে ডাক্তার হওয়া যাবে এবং ওষুধ দেওয়া মানে ডাক্তারি করা। এক্ষেত্রে দেখা যায় বাস্তবিকে তার অ্যানাটমি বা ফিজিক্যাল যে জ্ঞানগুলো না থাকার কারণে হোমিওপ্যাথিক জগতে এই বড় একটা দুর্নাম। অনেক অ্যালোপ্যাথিক চিকিৎসক, কয়েকদিন আগে স্যার বললেন, চিকিৎসকরা আমাদের নিয়ে হেয় করে যে তারা কোনো অ্যানাটমির কোনো নলেজ জানে না, তার কিডনি কোথায় এটাই বলতে পারে না, এরা কি ধরনের ডাক্তার। ঠিক এইরকম আমাদের ওষুধ জানার পাশাপাশি আমাদের প্রত্যেকটা রোগের কারণ, এর অঙ্গ সংস্থান কোথা থেকে উৎপত্তি, এগুলো জানা প্রয়োজন। জন্য হোমিওপ্যাথিক ম্যাথমেটিকের পাশাপাশি আমাদের অ্যানাটমি, ফিজিওলজি এই বিষয়গুলো জানা অতীব জরুরি। স্যার ধন্যবাদ। ধন্যবাদ। সত্যি যে জিনিসটা বলছেন ঠিক আছে, আমাদের ম্যাথমেটিকার আপনার এটা যন্ত্রপাতির সাথে তুলনা করা হয়েছে যে এইটা আমরা কোন ওষুধের কাজ কেমন, কোন ওষুধের চরিত্র বৈশিষ্ট্য কেমন, কিন্তু এটা কিন্তু এখানে লেখা নাই তার প্রয়োগ কিভাবে করতে হবে, কখন করতে হবে। এটা জানতে হলে আমাদের অর্গানন অবশ্যই করতে হবে। যে অর্গানন না জানে সে যত বড় হোমিওপ্যাথ হোক, ডাক্তার হোক, ওই জ্ঞানের কোনো মূল্য নাই। বুঝতে পারছেন? এই ম্যাথমেটিকা মনে করেন প্রথম থেকে শেষ পর্যন্ত পড়লেন, আপনার ম্যাথমেটিকাতে প্রচুর জ্ঞান আছে ম্যাথমেটিকাতে, কিন্তু আপনি এর প্রয়োগ জানেন না। প্রয়োগ কিভাবে করতে হবে, কখন করতে হবে, কিভাবে এটা ওষুধটা দিতে হবে, প্রয়োগ কখন থামাইতে হবে, ঠিক আছে, এটা ম্যাথমেটিকাতে আলোচনা নাই। ম্যাথমেটিকাতে শুধু ভেষজের যে গুণ, তার যে লক্ষণ, চরিত্র, এটাই লেখা আছে। এখানে আপনার লেখা নাই যে কিভাবে এই প্রয়োগটা করতে হবে, কখন করতে হবে, কিভাবে করতে হবে, কার জন্য কিভাবে ডোজ দিতে হবে। ম্যাথমেটিকাতে কিন্তু সেটা নাই। এর জন্য বলা হয়েছে হোমিওপ্যাথিটা একটা সাগরের মতো, কিন্তু যে জিনিসটা হচ্ছে আপনার ম্যাথমেটিকাতে, আপনার হোমিওপ্যাথি যদি আপনার সব বিষয়ে যদি জ্ঞান না থাকে, আপনার ম্যাথমেটিকাতে আপনার
খালি পইরে একজন ভালো ডাক্তার কোনোদিনই হওয়া সম্ভব না। হয়তো ওই যে হাতুড়ি ডাক্তারের মতো আপনি কিছু কিছু রোগ, জ্বরে বক মরবো, ফকিরের কেরামতি পারবে। আপনি মেডিকে পড়ে কিছু কিছু পড়ে আপনি ওষুধ দিলেন, কিন্তু এই রোগের কারণ কিভাবে হলো, কোত্থেকে হলো, এই ম্যানেজমেন্ট ফলো আপ, এটা যদি না জানেন, আপনার হোমিওপ্যাথির যে ফিলোসফি সেই জ্ঞান যদি আপনার না থাকে, তাহলে কখন আপনি ভালো ডাক্তার হতে পারবেন না। হয়তো বলতে পারেন যে অনেকে তো মেডিকে পড়ে ডাক্তারি করতেছে বা রোগ ভালো হইতেছে। দেখেন, একটা ওষুধের বেদসে একটা পুরা শরীরকে, পুরা মানুষকে নিয়ন্ত্রণ করে, সে তার ভাইটাল ফোর্সকে নিয়ন্ত্রণ করে। পাশাপাশি এটা একটা রোগের উপরে কাজ করে না। আমরা যদি রোগ ধরি, মানুষকে না ধরে, সেটা অনেকটা পার্টসের উপরে, অনেকটা অঙ্গের উপরে কাজ করে। এটা এর জন্য কিছু কিছু দেখলেন যে হ্যাঁ এইটা সালফার তো দিলে চর্মের উপরে কাজ করে, কিন্তু সালফারের যে চরিত্র, মানে সে ডোজ, এটা মনে করেন যে তার মিলে গেছে, এর জন্য এই রোগটা তার ভালো হয়ে গেছে। এর জন্য অনেকে মনে করে যে তোর অর্গানন কি, কিসে করা দরকার, কিন্তু অর্গানন যে না জানে সে কখনো কোনোদিনও ভালো ডাক্তার হতে পারবে না। আমরা স্যার এই পিডিএফ কি আমরা পাবো? জি, বুঝতে পারলাম না স্যার আমরা কি পিডিএফটা পাবো? হ্যাঁ জি 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 পাবেন, পিডিএফ পাবেন, ভিডিও পাবেন। মেডিকে কি আছে, ওষুধ পরিচয় বইটা নাকি? এখানে কয়েকটা ইয়ের সাথে সংমিশ্রণ করা হয়েছে, তো শুধু ওষুধ পরিচয় না, তারা ওষুধ পরিচয় করতে পারেন, অ্যালেন্স এর কি নোট করতে পারেন, তারপর আপনার হলো মেডিকে পিউরা করতে পারেন। আপনারা যেহেতু প্রথম বর্ষে, তো আপনারা বিভিন্ন মেডিকে আপনারা ঘাটাইতে পারেন, ঠিক আছে? সীমাবদ্ধ না থেকে হোমিওপ্যাথি কখনো সীমাবদ্ধের মধ্যে রাখবেন, ঠিক আছে? সীমাবদ্ধের মধ্যে থাকলে আপনি সীমাবদ্ধের মধ্যে আটকে যাবেন। আপনার বিভিন্ন জ্ঞানের চর্চা করতে হবে। আপনি যদি মনে করেন যে ওষুধ পরিচয়টা পড়লাম, এই ওষুধ পরিচয়ের বাইরে যাব না, ঠিক আছে? সবার জ্ঞান অর্জন কিন্তু ওই একটা বইয়ের মধ্যে হয় না। আপনার বিভিন্ন মেডিকার সাথে আপনার অনেকে আছে, যেমন এটা সহজভাবে বুঝে, যেমন অনেকে আছে এনসি ঘোষেরটা সহজে ভাবে বুঝে, কেউ আছে আবু হোসেনেরটা সহজে বুঝে, অনেকে আছে ন্যাসেরটা সহজে বুঝে, ঠিক আছে? যার যার ধারণ ক্ষমতার উপরে এগুলা কিছু কিছু নির্ভর করে, কিন্তু আপনার সত্য কোনটা সেটা জানতে হবে। আপনি সত্য জিনিসটা যদি না জানেন, মিথ্যার উপরে বসবাস করলে সেটা আপনি পদে পদে ভুল করবেন। আপনার যেই জিনিসটা হচ্ছে, আপনার বাংলাদেশের মেডিকাটা হচ্ছে আপনার ধার করা বেশিরভাগ। আপনি লেখছেন, আপনার লেখা দেখে আমি কিছু কিছু অংশ ওখানে কালেকশন করে আরেকজনের ওখান থেকে কালেকশন করে এটা লিখলাম, ঠিক আছে? একটা মেডিকে আপনার প্রুভ করার জন্য আপনার মিনিমাম 100, 200, 1000 জন লোক লাগে, এবং হলো বিশ্বস্ত লোক লাগে একটা মেডিকার একটা ওষুধ প্রুভ করার জন্য। আর এখানে আপনার শত শত, মানে মিনিমাম একটা মেডিকার লিখতে গেলে আপনার 500 বেজসের লক্ষণগুলো লেখে। তাহলে কি ওই লোকটা কি এত লোক পাইছে যে ওই প্রুভ করার জন্য? কাজে বাংলাদেশের বেশিরভাগ লেখকই আপনার হলো ওই একটা সুন্দর করে ওইভাবে একটা সাইজ করে বোঝার জন্য ওইভাবে মেডিকাটা সাজাইছে। মেডিকাটা লেখাটা এত সহজ না, আপনার যেভাবে সহজ মনে করতেছেন, মেডিকা কখনো এত লেখা সহজ না। আপনি নিজে যদি, আমাদের রিসার্চ টিম আছে এখানে, এই আমাদের হোমিওপ্যাথিস্টে, সেখানে যদি আপনারা অন্তর্ভুক্ত হন, বুঝতে পারবেন যে একটা জিনিসের এই প্রুভ করা কত কঠিন। মোশারফ ভাই, তার বাংলাদেশ কোনো গবেষণা করা হয় না, গবেষণার কোনো প্রতিষ্ঠান নাই? একজন বলেন। জি, আমি বলতেছি বাংলাদেশে হোমিওপ্যাথি নিয়ে কোনো গবেষণা প্রতিষ্ঠান নাই, সরকারি বা বেসরকারি? আমার জানা মতে নাই। যারা কিনা হোমিওপ্যাথি উন্নয়নে কাজ করবে। প্রথম আমার জানা মতে এটাই যে হোমিও ডাইজেস্ট এটা নিয়ে রিসার্চ করতেছে,
এবং রিসার্চ টিম আছে, আপনারাও অদূর ভবিষ্যতে আপনারা এটার সাথে অন্তর্ভুক্ত হবেন এবং আশা করি যে হোমিওপ্যাথির একটা উন্নয়ন ঘটবে। আর এই উদ্দেশ্য নিয়েই আমাদের এই পথ চলা, ঠিক আছে? আপনারা যদি যদি সহযোগিতা করেন অবশ্যই অবশ্যই হোমিওপ্যাথির উন্নয়ন ঘটবে। হোমিওপ্যাথির যে অবস্থা, মানে করুণ অবস্থা চলতেছে, যে যেভাবে পারে, যে যেভাবে বুঝে, আর যেটুকু জ্ঞান আছে ওই জ্ঞানটুকু নিয়েই দৌড়াচ্ছে এবং নিজেকে জ্ঞানী বলে জাহির করতেছে, ঠিক আছে? আমি মনে করি আপনারা এই হোমিওপ্যাথিস্টের সাথে সম্পৃক্ত হওয়া মানে আপনারা একটা সঠিক জায়গায় আসছেন এবং সঠিক দিক নির্দেশনা পাবেন। এখানে শুধু মেডিকেল না, এখানে ফিলোসফি নিয়ে আলোচনা হয়, এখানে রিসার্চ বিষয় নিয়ে, অর্গানন নিয়ে। মোট কথা আপনার এই হোমিওপ্যাথির উন্নয়নে যা 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 করা দরকার এই হোমিওপ্যাথিস্ট তাই করতেছে এবং অকাতরে আমরা মনে করি যে আপনারাও সেই সারিতে আসবে। কে যেন স্যার আমি বলছিলাম কি ঔষধের প্রয়োগ ও মাত্রা সম্পর্কে জানতে স্যার কি করা উচিত স্যার? ওষুধের প্রয়োগ এবং মাত্রা সম্পর্কে এটা একটা বিস্তারিত ব্যাপার। হ্যাঁ, সায়েন্সারের অনেকগুলো ভিডিও আছে, আপনারা এগুলো ফলো করবেন, দেখবেন। অনেকগুলো বিষয় আছে, সেটা হলো আমি এটা মনে করি যে অন্যান্য যে আলোচনা হয়েছে সবাই বেশিরভাগই মেটের বিষয়ে আলোচনা করে, কিন্তু সায়েন্সারের যে আলোচনা সেটা একদমই ব্যতিক্রম, আপনি কোথাও খুঁজে পাবেন না। সায়েন্সারের যে আলোচনা ওষুধ প্রয়োগ, ঠিক আছে, এবং মাত্রা কখন কিভাবে করতে হয়, এগুলো আপনার ওষুধের যে প্রয়োগ বিধান এটা আপনার অর্গাননে মানে 99% অর্গাননে পাবেন। অর্গানন না পড়লে আপনি এগুলো আসলে ডাক্তার কেউ কাউকে বানাইতে পারে না যদি আপনি নিজে না পড়েন। আমি যে বক্তব্য দিতে আছি এই বক্তব্যের মূল্য এই পর্যন্তই, যদি আপনি স্টাডি না করেন, এটা নিয়ে উপলব্ধি না করেন। মেডিকেল যদি আপনি শুধু পড়লেন, আজকে আপনি বললেন যে এই কোনাইট অমুক টমুক এই সেই এই কোনাইটের লক্ষণ এটা, মানে মুখস্থ করলেন, মুখস্থ করে লাভ নাই যদি আপনি এটা উপলব্ধি না করতে পারেন। অর্গানন যদি আপনি উপলব্ধি না করতে পারেন, মেডিকেল যদি আপনি উপলব্ধি না করতে পারেন, মনে করেন যে আপনাকে একটা জঙ্গলে ছেড়া দিল, এই জঙ্গলে ছেড়া দিল আপনার গাছ চিনলেন না, খালি গাছই একই একই মনে হয়, কোনটা আম গাছ কোনটা কাঁঠাল গাছ, আম গাছের বৈশিষ্ট্য কি কাঁঠাল গাছের বৈশিষ্ট্য কি এক? একটু উত্তর দিবেন। এখানে কেউ কাউকে শিখাইতে আসে, শিখতে আসছি সবাই আলোচনার মাধ্যমে শিখবেন, ঠিক আছে? জি স্যার, হয় আপনারা সব বুঝেন নয় বুঝেন নাই, দুইটার একটা আনসার। স্যার ভালো মানে নির্ভরযোগ্য অথেন্টিক মেডিকেল কোথায় পাবো? নির্ভরযোগ্য মেডিকেল হচ্ছে আপনার মেডিকেল পিউরা, ঠিক আছে? এরপরে সবগুলো আপনার যার যার ব্যাপার। একটা হেনিমের যে মেডিকেল পিউরা, এটা বঙ্গানুবাদ আছে, এটা আপনার দেখতে পারেন। সবচাইতে সায়েন্সার সাজেস্ট করে হলো আপনার হলো যদি আপনারা ইংলিশটা ভালো জানেন যে কোনো বই ইংলিশটা পড়বে, ঠিক আছে? কারণ ভাবান্তর এবং আক্ষরিক অর্থে এগুলা অনেকগুলো মানে কথাগুলো পার্থক্য হয়, ঠিক আছে? এর জন্য আপনারা হলো ইংলিশটা পড়লে সবচেয়ে ভালো বুঝতে পারবেন। আর যদি না পারেন আপনার মেডিকেল পিউরা করতে পারেন। আর যেহেতু আপনার অন্যান্য বইগুলো আছে, বাংলাদেশে অনেকগুলো মেডিকেল আছে, ঠিক আছে? কিন্তু আপনার মেডিকেল পড়লে তো হবে না। জি, ইংলিশটা কি অ্যাভেলেবল স্যার? জি, ইংলিশটা কি অ্যাভেলেবল? আপনি অ্যাভেলেবল মানে কি, আপনি ওই মাহফুজ স্যারের সাথে যোগাযোগ করলে আপনি কত ধরনের বই চান আপনাকে সংগ্রহ করে দিবে, আপনারা খালি নাম ঠিকানা দিবেন, আপনার বাসায় পৌঁছে যাবে কি কি বই চান। আর আপনাদের যে সায়েন্সার সাজেস্ট করছে যে কি কি বই পড়া দরকার আমাদের, ঠিক আছে? স্যার ওই যে ডিএচএমএস কোর্সের যে আপনাদের যে 1800 টাকার বই নিয়েছি আজকে, ওখানে তো শুধু ওষুধ পরিচয় দিছে আর কি। আচ্ছা, স্যারের সাথে যোগাযোগ করেন। আসলে এটা তো আজকের বিষয় না, আজকের সাবজেক্ট না। আসলে হোমিওপ্যাথি সাবজেক্ট পড়তে গেলে একটার সাথে একটা রিলেটেড, তো এর জন্য কথাগুলো আসা যায়। আসলে এটা
আজকের বিষয় আসছিল যে আমাদের ওই এব্রোটেনাম করার, কিন্তু আমরা যদি মেডিকেটে না বুঝি কেন পড়বো আমি এই ওষুধটা, আমি কেন পড়বো এব্রোটেনাম, কাজে আমি আজকে ওখানেই গেলাম। ঠিক আছে, মেডিকেটে আমাদের কেন জানা দরকার, এটা আর কি আজকে আমি সাবজেক্টে রাখছি। আমি স্যার কাছে বলছি যে ভূমিকাটা আমি কিছু রাখবো। এখন সায়েন্স স্যারের আজকে নাকি আলোচনা আছে, সম্ভবত দীর্ঘ করা যাবে। কয়টা পর্যন্ত টাইম দিছিল আমাকে জানি না, আপনারা 9:30 পর্যন্ত টাইম দেওয়া ছিল, স্যারে টাইম ছিল। 9:30, 9:33 তো বেজে যায়। ঠিক আছে, আসলে আমরা একটু ভিন্ন প্রসঙ্গে গেলাম, কিন্তু হোমিওপ্যাথির মধ্যে রয়েছে। কিন্তু আমাদের স্যার আমাদের হোমওয়ার্ক কি থাকবে? এটা আপনার পরে জানাই দেওয়া হবে, মোহাম্মদ স্যার দিয়ে দিবে আপনাদের। আর কোন সাবজেক্ট আলোচনার সময় আপনারা একটু নোট ডাউন করে রাখবেন, আর প্রশ্ন জানতে চাইলে তখন খালি উত্তর দিবেন, আপনারা প্রশ্ন করবেন শেষের দিকে আরো যদি সময় থাকে। আর এর মধ্যে যদি খুবই গুরুত্বপূর্ণ থাকে তখন আপনারা প্রশ্ন করতে পারেন। আমরা মোহাম্মদ স্যার কি আছেন? আচ্ছা, আমরা কোন মেডিকে আমরা কেন শিখবো? ঠিক আছে, আপনার ওষুধের চরিত্রগত লক্ষণ জানার জন্য আমাদের এটা জানা দরকার। যেমন হোমিওপ্যাথির মেডিকাতে আছে PQRS, এটা বলতে পারবেন এর মানে কি? এটা অর্গানাইন অফ মেডিসিনের 153 সূত্রে দেওয়া আছে এটা। ঠিক আছে, এই PQRS এর সূত্রটা যদি জানেন তাহলে হলো আপনার অনেক কিছুই আপনি মেডিকাতে আপনি সহজেই অনেক কিছু জিনিস মনে রাখতে পারবেন। আমরা PQRS এ যাই, পিতে আপনার হলো অসাধারণ লক্ষণ, বুঝছেন? পিতে পিকুলিয়ার, কিউতে কুইয়ার, যেটা অবান্তর, অবাস্তব কল্পনা করা বা দেখা। রেয়ার, যে মেডিসিনে আপনার বিরল, যা সচরাচর পাওয়া যায় না, ওই ধরনের লক্ষণটা আমাদের ওই ভেষজ থেকে আপনার লক্ষণগুলো সংগ্রহ করতে হবে, লোকের থেকে যে ওই বিরল লক্ষণগুলো। স্ট্রেঞ্জ, বিচিত্র বা বিস্ময়কর আশ্চর্যজনক ঘটনা। এই PQR যদি আপনি মনে রাখতে পারেন তাহলে আপনার ওই মেডিকার যে প্রত্যেকটা বেজসের যে অনেকগুলো লক্ষণ থাকে, সেগুলো আপনার লক্ষণগুলো মনে না রাখলেও চলবে। যেগুলো লক্ষণ অসাধারণ লক্ষণ, সেগুলো একটা আন্ডারলাইন করবে, সেটা হলো পিকুলিয়ার হিসেবে একটা রাখবে। আর যেটা অবান্তর কল্পনা, যেটা আপনার এটা আর বিস্তারিত আছে যে কল্পনাটা কেমন, যেমন রেয়ার লক্ষণগুলো, বিরল, যা সচরাচর দেখা যায় না, এই লক্ষণগুলো। আর বিচিত্র লক্ষণ, বিস্ময়কর বা আশ্চর্যজনক ঘটনা, যে এটা আসলে হইলো কেমনে, হওয়ারই কথা না, এই ধরনের ঘটনাগুলো আপনার যদি আলাদা করতে পারেন, মেডিকার যে প্রত্যেকটা বেজসের যে লক্ষণ, চারিত্রিক লক্ষণ এবং মানসিক লক্ষণগুলো আপনারা অতি সহজে, অতি দ্রুত আপনারা আয়ত্ত করতে পারবেন। আপনারা যদি ঠান্ডা, জ্বর, মাথা ব্যথা, কাশি, এই ধরনের লক্ষণ, তাহলে এক একটা আপনার ওই লক্ষণের উপর ভিত্তি করে আপনার জ্বরের যদি লক্ষণ চান, প্রায় 500-1000 আপনার লক্ষণ পাবেন। তাহলে আপনি কিভাবে আপনি এই ওষুধটা খুঁজে পাবেন? যদি আপনি মূল বিষয়টা যদি এখান থেকে আউট না করতে পারেন, তাহলে আপনি এই ওষুধ খুঁজে পাবেন না। সারাদিন খালি মুখস্থ করলেন, 500 মানে কি মেডিকালের 500 রেমেডি পড়লেন, মেডিসিন পড়লেন, কিন্তু আপনি মনে রাখতে পারলেন না। সবগুলোই মনে করেন যে ঠান্ডা, সর্দি, জ্বর, মাথা ব্যথা সবগুলাতে আছে। তাহলে আমাদের কি করতে হবে? এই সূত্রটা আমাদের মনে রাখতে হবে যে
অসাধারণ লক্ষণ, তারপর অবাস্তব, তারপর হলো এই বিরল লক্ষণটা, আর বিচিত্র মানে বিস্ময়কর, যেটা আশ্চর্যজনক, যে হতে পারে না এটা, এই ধরনের কেমন হলো? স্যার অসাধারণ লক্ষণ ও অবান্তর লক্ষণগুলো যদি একটু উদাহরণ দিতেন। আচ্ছা, আমি তাহলে একটু যাই, আমি স্লাইড দেখে বলি। অসাধারণ বা বিশেষ লক্ষণ, হ্যাঁ, এমন একটা লক্ষণ যা প্যাথোলজির সাথে মিলেন, অর্থাৎ রোগের যা ধর্ম তার ঠিক উল্টো ঘটে। এটি নির্দেশ করে যে এই ওষুধটি সরাসরি ওই ব্যক্তির জীবনী শক্তির ভাইটাল ফোর্সের উপর কাজ করছে। যেমন জ্বরে সাধারণত মানুষের কি তৃষ্ণা পায়, এপিসমেল, কিন্তু এপিসমেলে কি জেলসিয়াম, এই রোগী প্রচন্ড জ্বরেও একদমই তার তৃষ্ণা থাকে না। এটা হলো একটা অসাধারণ লক্ষণ, বুঝছেন? পিকুলিয়ার, এটি একটি পিকুলিয়ার লক্ষণ। আরেকটি উদাহরণ যেটা ডিজিটালিস, ওষুধের ক্ষেত্রে আপনার দেখা যায় শরীর নড়াচড়া করলে নারীর গতি কমে যায়। আমাদের সাধারণত দৌড়ালে, হাঁটলে বা ব্যায়াম করলে নারীর গতি কিন্তু বাড়ে। আর এই ওষুধের কি ডিজিটালিসে কি পালস ছিল কমে। বুঝতে পারছেন? একটা হলো অসাধারণ, পিকুলিয়ার। আর আপনার অবাস্তব কল্পনা, ভ্রান্ত ধারণা, খাপসারা অনুভূতি, এই লক্ষণটা হচ্ছে আপনার, যেমন সুজার ক্ষেত্রে সুজার রোগী মনে করে যে তার পা দুটি কাচের তৈরি, হাঁটলে ভেঙে যাবে, অথবা তার পেটে কি জীবন্ত কিছু আছে। অনেকে মহিলার মনে করে তার পেটে বাচ্চা আছে, এমন নড়াচড়া করে। কোন রোগীর কাছে কি এমন শুনছেন আপনারা? আমি শুনছি যে এই ধরনের, যে মনে হয় যে পেটের নিচে বাচ্চা আছে, নাড়াচাড়া করতেছে। ক্যানাবিস ইন্ডিকা, এই রোগীর মনে হয় তার মাথার উপরে অংশটি খুলিতে বারবার খুলে যাচ্ছে, আবার বন্ধ হচ্ছে। ক্যানাবিস ইন্ডিকা হচ্ছে আপনার কি জানেন? ওই যে যারা গাঁজা খায়, ওই তার মাথার খুলিটা মনে হয় যে খুলে বারবার উড়াল দিতেছে বা উড়ে যাচ্ছে, এরকম মনে হয়, আবার বন্ধ হচ্ছে। রেয়ার, যেটা বিরল, যা চিকিৎসা বিজ্ঞানের ইতিহাসে খুব কম দেখা যায়, খুব কম ওষুধে পাওয়া যায় এই রোগীর। এটি রোগীর সক্রিয়তা, ইন্ডিভিজুয়ালিটি। উদাহরণ হিসাবে বলা যায় এন্টিনক্রুট না, এই রোগীর নখগুলো অস্বাভাবিক মোটা হয়ে যায়, খুব দ্রুত বাড়ে, একটি বিরল শারীরিক লক্ষণ। স্টিবিসেগ্রিয়া, এই রোগীর দাঁতগুলো ওঠার সাথে সাথে কালো হয়ে পোকা লেগে যায়। কেরিস হয় শিশুদের ক্ষেত্রে, এটা একটা লক্ষণ, এটা রেয়ার লক্ষণ। এই ধরনের আরো লক্ষণ পাবেন, যেমন শুরু হয়েছে না? আচ্ছা, আমরা এখন শেষ করি। এই যে বিচিত্র বা অসংলগ্ন লক্ষণ, হ্যাঁ, একনিশিয়ার যে লক্ষণগুলো, এগুলো আপনারা পিডিএফ পাঠাবো, তখন দেখেন। ঠিক আছে, সবাইকে ধন্যবাদ। আপনারা সায়েন্সারের ক্লাসে সবাই যোগ দেন। সবাইকে ধন্যবাদ।